আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ। সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল 10টা থেকেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হচ্ছে, যেখানে স্থানীয় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন এবং মহাসমাবেশের মূল পর্ব দুপুর 2টা থেকে শুরু হয়ে মহাসমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানাবো, ইরানকে আলোচনায় ফেরাতে গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। তেহরানকে একটি বেসামরিক পরমাণু প্রকল্প গড়ে তোলার জন্য 3000 অর্থাৎ $30 বিলিয়ন কোটি সহায়তা দেওয়ার বিষয়টি মার্কিন প্রশাসনের আলোচনায় রয়েছে বলে জানা গেছে। এছাড়াও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা $600 কোটি অর্থসারের বিষয়টিও জানানো হয়েছে। এরপর জানাবো, ইউক্রেনের বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এবার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিঞ্জহাল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হবে আশা ট্রাম্পের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সব কথা জানান। এবারে জানাবো, স্থলপথে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। বাংলাদেশ থেকে স্থলপথে পাটজাত পণ্য ও বুননকৃত কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। তবে স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও দেশটির নহাবা সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে আজ, এমন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ। সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল 10টা থেকেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হচ্ছে, যেখানে স্থানীয় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন এবং মহাসমাবেশের মূল পর্ব দুপুর 2টা থেকে শুরু হয়ে মহাসমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন। সে সময় তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে লাখ লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে। দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আগামীর রাজনৈতিক একটি নতুন বার্তা পাওয়া যাবে এই মহাসমাবেশ থেকে। মহাসমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতাদেরকে দাওয়াত করা হয়েছে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ইরানকে আলোচনায় ফেরাতে গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। তেহরানকে একটি বেসামরিক পরমাণু প্রকল্প গড়ে তোলার জন্য 3000 অর্থাৎ $30 বিলিয়ন কোটি সহায়তা দেওয়ার বিষয়টি মার্কিন প্রশাসনের আলোচনায় রয়েছে। এছাড়াও তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা দেশটির অর্থসারের কথা ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার কথা এখন
এখন আনুষ্ঠানিকভাবে সামনে না আসলেও বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন 4টি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এসব মন্তব্য করেছেন। সূত্র জানিয়েছে, টানা 12 দিন চলা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে তেহরানের সঙ্গে পদ্মার আড়ালে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পর এ আলোচনা চলছে। সূত্রের তথ্য অনুযায়ী চলমান সংকটের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার বিষয়ে ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছে তেহরান। আর বিপরীতে অবস্থানে রয়েছে ওয়াশিংটন। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না এমন সিদ্ধান্তের সঙ্গে কোনো আপোষ করতে চায় না মার্কিন প্রশাসন। এ শর্ত মাথায় রেখে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন প্রস্তাব সাজাচ্ছে দেশটির কর্মকর্তারা। গত 13 জুন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। এরই মধ্যে 11 জুন রাতে ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে ওই দিন 20 জুন হোয়াইট হাউসে এক গোপন আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অঞ্চলে দেশটির মিত্ররা। ওই বৈঠকে আলোচনা হওয়া বিভিন্ন তথ্য সিএনএনকে জানিয়েছে দুটি সূত্র। ওই তথ্যের মধ্যে রয়েছে ইরানের নতুন একটি পরমাণু প্রকল্প শুরুর জন্য 20 থেকে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা। এই প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না তেহরান। প্রকল্পগুলো বেসামরিক কাজে ব্যবহার করা হবে, তবে এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসবে না। ওয়াশিংটন এর চাওয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অংশীদার রাষ্ট্রগুলো এই খরচ বহন করবে। ইরানকে আরও কিছু ছাড় দেওয়ার কথাও ভাবা হচ্ছে। সিএনএন এর নজরে আসা একটি খসড়া অনুযায়ী দেশের বিভিন্ন ব্যাংকে জব্দ থাকা 600 কোটি ডলার ব্যবহারের অনুমতি দেয়া হবে ইরানকে। হামলায় ক্ষতিগ্রস্ত ফর্দো পরমাণু স্থাপনা নতুন করে গড়ে তুলতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলো সহায়তা দেওয়ার কথাও উঠেছে। সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান। যুক্তরাষ্ট্র তেহরানকে এমন কিছু প্রস্তাব দিয়েছে যে নিজের পরমাণু প্রকল্পগুলোর জন্য সমৃদ্ধ করা ইউরেনিয়াম আমদানি করবে। ইরান গেল বুধবার সংবাদ মাধ্যম সিএনবিসিকে স্টিভ উইটকফ বলেছেন, ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে সেটি হলো কিভাবে আমরা আপনার জন্য এটি বেসরকারি পরমাণু প্রকল্প গড়ে দিতে পারি, সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না। ইউক্রেনের বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিঞ্জহাল হালকা যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবথেকে শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম। পশ্চিমা বিশ্বের কিনসাল ড্যাগার বা সোরা নামে পরিচিত যে বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেন পশ্চিমাঞ্চল খেমিলনস্কি এলাকার সামরিক ঘাঁটির অন্তর্ভুক্ত বলে জানা গেছে। কিনসালের পাশাপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোন ও বিমান বন্দরটিতে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। আর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির বিষয় নিয়েও জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিবৃতিতে বলা হয়েছে যে গত 7 দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট 6 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি সম্পন্ন হবে আশা ট্রাম্পের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমার মনে হয় আমরা কাছাকাছি চলে এসেছি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এমন মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প আরও জানান, আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছে। আমার মনে হয় আগামী সপ্তাহের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিটা সম্পন্ন হবে। এ সময় তিনি গাজার পরিস্থিতিকে ভয়াবহ বলে অভিহিত করে বলেছেন, এখানে খুবই ভয়াবহ একটি পরিস্থিতি চলছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ফলেই অগ্রগতি এসেছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই যুদ্ধবিরতির শর্ত বা কাঠামো ঘোষণা করেনি। এদিকে ইসরায়েল এবং
হামাস উভয় পক্ষ থেকেই সংঘর্ষ অব্যাহত থাকায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। উপত্যকায় মানবিক সহায়তা প্রয়োজনীয়তা বেড়েই চলেছে, আর যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে সেই সহায়তা পৌঁছানো সহজ হবে বলে মনে করছে পর্যবেক্ষকরা। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আশার আলো সঞ্চার করেছে যে হয়তো বহুদিন পর গাজা উপত্যকায় সাময়িক হলেও শান্তির সুবাতাস বইবে।